আপনাদের সবার নজরে ইতিমধ্যেই ঘটনাটি চলে এসেছে বলে আশা করি। কারণ এটি বাংলাদেশের যে মেইন স্ট্রিমের মিডিয়াগুলো কোনোটিতে দিয়েছে, কোনোটিতে এখনো দেয়নি, দেওয়ার সাহস তারা পাচ্ছে না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে দেশে এবং দেশের বাইরে। এমনকি বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন পোর্টালেও এটি কিন্তু দেখা গেছে। ঘটনাটি হচ্ছে বাংলাদেশের একটি মিডিয়া বা একটি গণমাধ্যম অফিসের কর্মরত অবস্থায় সব সাংবাদিকদেরকে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা এসে তুলে নিয়ে চলে গেছে। কথাটা যত সহজে বললাম, ঘটনাটি কি ততটাই সহজ? আপনারা যারা শুনছেন চিন্তা করে দেখুন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা একটি গণমাধ্যম অফিসে এসে কর্মরত অবস্থায় সন্ধ্যার সময়, যখন গণমাধ্যমের পিক আওয়ার, সেই সময় অফিসে যতজন সাংবাদিক ছিল সবাইকে তুলে নিয়ে চলে গেছে, নিয়ে গেছে উত্তরা ক্যাম্পে, সেখানে আছে। কিছুক্ষণ আগে দেখলাম যে ওই গণমাধ্যমের এডিটর ইন চিফ, যিনি নাম সম্ভবত সাব্বির, তিনি লাইভে এসে এই ঘটনাটি জানালেন এবং ফুটেজ দেখা গেছে বিভিন্ন মাধ্যমে যে সবার চেয়ার টেবিল সব খালি। সাব্বির, যিনি এডিটর ইন চিফ পরিচয় দিয়েছেন, তিনি নিজেও বলেছেন যে তার কথায়, আপনারা তার কথা শুনেন, আমি তাকেই রেফার করছি বা সোর্স হিসেবে বলছি, তার কথাই কিন্তু বোঝা গেছে যে তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন সমর্থক ছিলেন বা আছেন। এবং তারা তিনি পরিষ্কারভাবে বলেছেন, এই সরকারের সময় যখন স্বাধীন সাংবাদিকতার সর্বোচ্চ একটি পরিস্থিতি তারা ভোগ করছিলেন, মানে যেই কথাটি ডক্টর ইউনূস নিজে বলেছেন এবং তার প্রেস সচিব শফিক বলেছেন। ফলে তারা কিন্তু কখনোই স্বীকার করেন না যে জেলে এখনো 17-18 জন সাংবাদিক আছেন। আমাদের বাংলাদেশের সিনিয়র একটি গ্রুপ সহ কয়েকজন সম্পাদক সহ অনেকেই কারাগারে এখন আছেন। তো এটি আমরা সবাই জানি, কিন্তু সেটি ভিন্ন কথা। কথাটি হলো, একটি তারা যে মতাদর্শেরই হোক না কেন, তারা একটি গণমাধ্যম, বাংলাদেশে একটি গণমাধ্যম প্রতিষ্ঠান। এবং এই সাব্বির তিনিও বলেছেন যে এই বাংলাদেশ টাইমস, যে তাদের গণমাধ্যম প্রতিষ্ঠানটির নাম, সেটি তারা অনলাইন পোর্টালের জন্য সরকারের কাছ থেকে নিবন্ধিত। তার মানে এটি বলার উপায় নেই যে এটি অবৈধ কোনো প্রতিষ্ঠান। বাংলাদেশ টাইমস নামে তারা এটি অনেকদিন পর্যন্তই চালাচ্ছিল। মূলত বাংলাদেশে যে মিডিয়া একটি নতুন ধারা তৈরি হয়েছে, মৌজো সাংবাদিকতা যেটাকে আমরা বলে থাকি, বা মোবাইল জার্নালিজম, এটি কিন্তু পপুলারিটি পেয়েছিল। এবং আপনারা জানেন যে প্রথম আলো তারা বিশেষজ্ঞ নিয়ে এই মৌজো জার্নালিজম চালু করেছিল এবং তারা সারা দেশে ঘুরে ঘুরে তাদের যে একজন বিশেষজ্ঞ জামিল খান, যিনি রাশিয়া থেকে পড়াশোনা করে এসছেন, ডিগ্রি নিয়ে এসছেন, এখন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, তার নেতৃত্বে আরো কয়েকজন ছিল, তারা মিলে এই মোবাইল জার্নালিজমটি বাংলাদেশে চালু করার জন্য অনেক পরিশ্রম করেছে, যার অন্যতম একটি ফসল বলে আমি অন্তত পক্ষে মনে করি এই বাংলাদেশ টাইমস। তারা যে কারণটি বলেছে, সাব্বির যে কারণটি বলেছেন, সেটা হচ্ছে যে গতকালকে যখন যমুনা ঘেরাও হয়েছে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় বা বাসভবন ঘেরাও হয়েছে, আন্দোলন হয়েছে হাদি হত্যার বিচারের দাবিতে, তখন সেখানে যে সংঘর্ষ হয়েছে, যেই সহিংস পরিস্থিতি হয়েছে, তখন তারা ফুটেজ নিচ্ছিলেন বিভিন্ন জনের রিলে, বলেছেন যে রিলে মানুষের বক্তব্য নিচ্ছিলেন। তো সেইখানে কোন একজন মানুষ হয়তো একটা বাইট দিয়েছেন, অর্থাৎ তিনি হয়তো একটা বক্তব্য দিয়েছেন, মন্তব্য করেছেন যেটি সেনাবাহিনীর বিরুদ্ধে গেছে বলে তিনি মনে করছেন, মানে সাব্বির
মনে করছেন। তো এখন আমার কথাটি হচ্ছে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে, যে এমন কি পরিস্থিতি তৈরি হলো যে সেনাবাহিনী একটি গণমাধ্যম নিবন্ধিত, সরকারের নিবন্ধিত একটি গণমাধ্যম অফিসে ঢুকে সব সাংবাদিকদের ধরে নিয়ে গেছে। দেখুন, ঘটনা যাই থাকুক, যতই সংক্ষুব্ধ হন না কেন, সেনাবাহিনী যাই করুক, মাঝখান দিয়ে যে আরেকটি কাজ ঘটে গেছে সেটি মনে হয় সেনাবাহিনীর মাথায় ঢোকে নাই। এই যে বাংলাদেশ টাইমসটি, এটি কিন্তু খুব বিখ্যাত ছিল না, বা অনেকে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে দেখেছেন এরকমটা, কিন্তু আজকের ঘটনার পরে এই বাংলাদেশ টাইমস এখন বাংলাদেশের সীমা ছাড়িয়ে বিশ্বে পৌঁছে গেছে। কিভাবে? আন্তর্জাতিক গণমাধ্যমে আপনারা খুঁজবে দেখবেন যে বাংলাদেশে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানে ঢুকে সেনাবাহিনী হানা দিয়ে সব সাংবাদিকদের ধরে নিয়ে গেছে। এর চেয়ে বড় তো আর খবর কিছু লাগে না, তাই না? তো সেই কাণ্ডটি এই সেনাবাহিনী করেছে। এখন যাদেরকে, যে সাংবাদিকদেরকে ধরে নিয়ে গেছে, সেটি তারা উত্তরায় আছেন, পরবর্তীতে কি হবে হয়তো ছেড়ে দিবে। আমরা এর আগেও বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী যখন তারা ক্ষমতায় থাকে, কিংবা ক্ষমতার এক ধরনের ক্ষমতার উপরে প্রভাব বিস্তার করে, যেমন 1/11-এর সময় এরকম ঘটনা হয়েছিল। এর আগে এরশাদের সময় বা বিভিন্ন যখন জরুরি অবস্থা, তখন এই ধরনের ঘটনা এর আগে ঘটেছে। অনেক সাংবাদিক সেনাবাহিনী সদস্যদের হাতে নির্যাতিত হয়েছেন, ক্যাম্পে ধরে নিয়ে গেছে, ক্যান্টনমেন্টে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে, অনেক হুমকি ধামকি দেওয়া হয়েছে, নানাভাবে এগুলো হয়ে থাকে সবসময়। এবং শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশে সেনাবাহিনী ক্ষমতা প্রয়োগ করলে, তারা ক্ষমতা ভোগ করলে, কিংবা ক্ষমতায় থাকলে তারা এই কাণ্ডটি ঘটান। কিন্তু বাংলাদেশে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে এই অবস্থা তিনি সবচেয়ে বেশি বাংলাদেশে এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, অন্যদিকে তারা ডেলি স্টার যে তাণ্ডব চালিয়েছে, হামলা ভাঙচুর করেছে, পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়েছে, সব সাংবাদিকদের পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিল, প্রথম আলোতে একই ঘটনা ঘটিয়েছে, সেগুলোর তারা সরকার থেকে বলা হয়েছে এটা খারাপ করেছে, এটা ঠিক হয়নি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারাই কাণ্ড করেছে তাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা দেখি না। মাহফুজা নাম, তিনি মাত্র 2 দিন আগেও বলেছেন যে বাংলাদেশে সাংবাদিকদের ক্ষেত্রে এখন যে পরিস্থিতি, এটি খুবই ভয়ঙ্কর একটি অবস্থা। এই অবস্থা তিনি একদমই নজিরবিহীন বলে তুলনা করেছেন, এবং ভীতিকর একটি পরিস্থিতি আরো যেন কি বলেছেন। তো এমন অবস্থার মধ্যে আমার মাথায় ঢুকছে না যে, আমরা যেহেতু জানি যে এই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনী একেবারেই মানে গলায় গলায় খাতির করে এই নির্বাচনটি তারা তুলে নেবে, নির্বাচনটি করে ফেলবে, এবং সেনাবাহিনী বলেছে যে এই নির্বাচনের এ যাবৎকাল বাংলাদেশে কোন নির্বাচনে এত সংখ্যক সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয় নাই। অর্থাৎ গতকাল পরশুদিন বলেছেন একজন যে 1,20,000 সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হবে নির্বাচনে, এবং তারা নির্বাচনের আগে পরে 7 দিন দায়িত্ব পালন করবেন। তো সেই অবস্থায়, অর্থাৎ সেনা নিয়ন্ত্রিত একটি নির্বাচন পরিস্থিতি ঘিরে, তার ঠিক আগে, মাত্র 4-5 দিন আগে যখন এরকম একটি ঘটনা ঘটলো, এর আর কোন একটি দেশের গণমাধ্যমের জন্য এর চেয়ে বড় কোন দুঃখজনক ঘটনা, নিন্দাজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা, জঘন্য ঘটনা ঘটতে পারে না। এইটি এখন আমরা দেখতে থাকবো যে আন্তর্জাতিক মিডিয়া এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে গণমাধ্যম নিয়ে কাজ করেন, তাদের যে প্রতিক্রিয়া দেখা যাবে বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ সেনাবাহিনী হয়তো একটা বিবৃতি দিয়ে কিছু একটা তারা বলবে, কিন্তু কি বলে সেটি দেখার ব্যাপার। কিন্তু যাই হোক, বাংলাদেশে যে কি পরিস্থিতি চলছে, এ যাবৎকালে সেনাবাহিনী যে কাণ্ডগুলো ঘটিয়েছে তার সঙ্গে গত 16-17 মাসে, তার সঙ্গে এটি নতুন আরেকটি বড় একটি উপাদান যুক্ত হলো।
পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যমের উপরে যে শুধুমাত্র এই গত 17-18 মাসে মব চলেছে, বিএনপি, জামাত, এনসিপি বা এই আন্ডারগ্রাউন্ডের জঙ্গি, তারা যে যে তৎপরতাগুলো চালিয়েছে, পুলিশ বা সরকার যেগুলো করেছে, সেইগুলোর সঙ্গে সেনাবাহিনী এখন সরাসরি নিজেদেরকে যুক্ত করে ফেললো এবং তারা দেখিয়ে দিল যে আমরাও কিন্তু আছি। সুতরাং মিডিয়া, তোমরা সেনাবাহিনীকে নিয়ে, নির্বাচনকে নিয়ে কোনো কিছু বললে কিন্তু খবর আছে। এই যে খবরটি আছে বা খবরটি তারা তৈরি করে দিল, এটি এখন বাংলাদেশকে নতুন ভাবে, এই নির্বাচনের আগে আগে নতুন ভাবে কিন্তু বিশ্ব দরবারে আবার ফুটিয়ে তুললো। দেখতে থাকুন এবং অপেক্ষায় থাকুন সেনাবাহিনী বা আইএসপিআর থেকে তারা কি বিবৃতি দেয় কিংবা সরকার থেকে কি বিবৃতি দেয়। আমরা আশা করি যে সাংবাদিকদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে প্রথমত তাদেরকে ছেড়ে দেওয়া হবে সুস্থ সবল ভাবে এবং অবিলম্বে। দর্শক, আজকে সারাদিন যে ভয়াবহ অবস্থা গেল যমুনা কেন্দ্রিক, প্রথমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের দাবিতে বিক্ষোভ যমুনার সামনে এবং সেটাকে পুলিশের চরমতম প্রতিরোধ করা, এরপরে ইনকিলাব মঞ্চের সঙ্গে সংঘর্ষ, সারা দিনটাই কেটেছে সাংঘর্ষিক পরিস্থিতিতে। এবং সাংঘর্ষিক পরিস্থিতি যখন ইনকিলাব মঞ্চের ব্যাপারে দফায় দফায় হয়েছে এবং বহু মানুষ যখন হাসপাতালে গিয়েছে, তখন সেই সময়টাকে কেন্দ্র করে একটা ভয়াবহ খবর দিচ্ছে কলকাতার দৈনিক আনন্দবাজার। তারা বলছে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা ঘটার ফলে পরিস্থিতি খারাপ বিবেচনা করে, পরিস্থিতি আশঙ্কাজনক বিবেচনা করে পুনরায় হামলা হতে পারে, এই কথা মাথায় রেখে ডেইলি স্টার তার অফিসের কর্মী এবং মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিয়েছে, কর্মীদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে এবং তাদের মূল্যবান যে সম্পদ সেগুলো সরিয়ে ফেলেছে। পুনরায় আক্রমণ হতে পারে এই ভয়ে। আমরা জানি যে গত ডিসেম্বরের 18 তারিখে, 18 ডিসেম্বর ওসমান হাদির মৃত্যুর পরে, মৃত্যুর খবরটা যখন আসলো, সেই রাতেই ডেইলি স্টার প্রথম আলো পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল এবং হাদির নামে স্লোগান দিয়ে সেই ঘটনা ঘটানো হয়েছিল, যেখানে বলা হয়েছে যে হাদির যতটুকু ইমেজ তৈরি হয়েছিল সেই ইমেজটা নষ্ট করা হয়েছে এই কর্মকাণ্ডের মাধ্যমে। কিন্তু আনন্দবাজার ডেইলি স্টারকে উদ্ধৃতি করে একটা ভয়াবহ খবর দিচ্ছে, ডেইলি স্টার নাকি আজকে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। চলুন একটু জেনে দেখি আনন্দবাজার কি বলতে চাইছে। যদি এই ধরনের ঘটনা ঘটেই থাকে, তাহলে এখন পর্যন্ত কি বাংলাদেশের সংবাদ মাধ্যম তাহলে নিরাপত্তা বোধ করছে না, কিংবা সরকার সেই ব্যাপারে এখনো কি উদাসীন? সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম ডেইলি স্টারে আক্রমণের ভয়ে ডেইলি স্টার সতর্কতা জারি করেছে, কর্মীদের সরিয়ে নিয়েছে, সেই খবরটা দিচ্ছে কলকাতার দৈনিক আনন্দবাজার। আনন্দবাজার তার শিরোনামে কি বলছে দেখুন। তারা বলছে উন্মত্ত জনতা আবার হামলা চালাতে পারে, দ্রুত দপ্তর খালি করলো বাংলাদেশের দৈনিক ডেইলি স্টার। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে হামলার পুনরাবৃত্তি আশঙ্কায় দ্রুত সদর দপ্তর খালি করলেন বাংলাদেশের প্রথম সারির দৈনিক সংবাদপত্র ডেইলি স্টার কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে ঢাকার জনবহুল কাউরানবাজার এলাকায় ওই ইংরেজি সংবাদপত্রের দপ্তর থেকে সাংবাদিক ও কর্মীরা সরে গিয়েছেন বলে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে। আনন্দবাজার নিশ্চিত করছে যে ডেইলি স্টার তার ওয়েবসাইটে এটা জানিয়েছে, যদিও আমরা নিশ্চিত হতে পারিনি ডেইলি স্টার তাদের ওয়েবসাইটে এই তথ্যটা জানিয়েছে কিনা। তবে আনন্দবাজার এই ব্যাপারে ভুয়া খবর করার কথা নয়। কি বলছে তারা? 18 ডিসেম্বর রাতে ঢাকায় ডেইলি স্টার এবং একই গোষ্ঠীর মালিকানাধীন প্রথম আলোর দপ্তরে হামলা হয়েছিল। টিভি, ফ্রিজ, ল্যাপটপ, কম্পিউটার লুটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছিল দপ্তরে। ওই ঘটনার জেরে দুদিন প্রথম আলো ডেইলি স্টারের প্রকাশনা বন্ধ ছিল, দুদিন না, একদিন বন্ধ ছিল। সেই রাতে ধ্বংস করা হয়েছিল বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ঢাকা পুলিশের তরফে সেই
সময় ইঙ্গিত দেওয়া হয়েছিল ওসমান হাদির মৃত্যুর জেরে এই ঘটনাটা ঘটেছে। তৈরি হওয়া গণরোষ থেকেই এই মব হামলা হয়েছিল। পরে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় হামলাকারী জনতার চরিত্র ছিল পুরোপুরি সংগঠিত। বিভিন্ন কট্টরপন্থী গোষ্ঠী, এখানে যে গোষ্ঠীর কথা বলছে সেই গোষ্ঠীর আমি নাম উচ্চারণ করতে চাই না, সেন্সিটিভ কারণেই উচ্চারণ করতে চাই না, আপনারা বুঝে নিতে পারেন সেটা কোন গোষ্ঠী। তারা বলছে যে বিভিন্ন কট্টরপন্থী গোষ্ঠী এই হামলার জন্য দায়ী বলে অভিযোগ। ঘটনাচক্রে শুক্রবার দুপুরে হাদি হত্যার বিচারের দাবিতে কর্মসূচি ঘিরে আজকে ঢাকায় পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। তারপরেই ভোটের বাংলাদেশে নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা, এবং সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতেই আনন্দবাজার দাবি করছে যে ডেইলি স্টার অফিসিয়ালি জানিয়েছে যে বিকেলের পরেই তারা এই ঘটনার, ওই দিনের 18 ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে এবং সংঘর্ষ এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছ থেকে কাউরান বাজারে চলে যেতে পারে। দূরত্বটা খুবই সামান্য, সেটা চলে গেলে আবারও ডেইলি স্টার আক্রান্ত হতে পারে। সেই কারণে তার কর্মীদের সরিয়ে নিয়েছে এবং গুরুত্বপূর্ণ যেগুলো খুবই সেন্সিটিভ মালামাল সেগুলো সরিয়ে নিয়েছে ডেইলি স্টার। যদি এই ঘটনা সত্য হয়ে থাকে, আমরা প্রত্যাশা করতে চাই যে এই ঘটনাটা সত্য নয়, কিন্তু যদি এই ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে এর চাইতে দুঃখজনক ব্যাপার কিংবা এর চাইতে আতঙ্কজনক ব্যাপার আর থাকতে পারে না। কদিন আগেই এই ঘটনা ঘটলো এবং এই ঘটনার পরে সরকারের টনক নড়েছে বলে আমরা সরকারের বিভিন্ন বক্তব্যে বিহেভে মনে করছিলাম যে সরকারের টনক নড়েছে এবং সরকার বুঝতে পেরেছে যে 1.5 বছর ধরে চলা মবের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিতে না পারার কারণেই এই ঘটনাটা ঘটেছে। যদিও এই ঘটনা ঘটার পরেও 2 দিন আগেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মব বলে কিছু নেই। মব বলে কিছু নেই এই কথা যখন বলছেন তখন তার আগে এই কি বলে জানুয়ারি মাস জুড়েও অনেকগুলো ঘটনা ঘটেছে বলে আমরা জানি। আনন্দবাজার যে খবরটা দিচ্ছে সেই খবরটা বাংলাদেশের সংবাদ মাধ্যমের জন্য অতীব আতঙ্কের একটা ব্যাপার। যখন আমরা এই খবর পেয়েছি যে আজকে ইনকিলাব মঞ্চের সঙ্গে 2-3 দফার যে সংঘর্ষ, সেই সংঘর্ষে সাংবাদিকরাও আক্রান্ত হয়েছে, সাংবাদিকরাও আক্রমণের শিকার হয়েছেন। তবে সেই আক্রমণ কোন পক্ষ থেকে করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে করা হয়েছে নাকি আন্দোলনকারীদের পক্ষ থেকে করা হয়েছে, সেটা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের একজন সাংবাদিক আহত হয়েছেন এরকম খবরও আমরা দেখেছিলাম। দর্শক, আপনার কি মনে হয়, সত্যিই কি এরকম ঘটনা ঘটতে পারে? আমাদের প্রত্যাশা থাকবে এরকম যেন কোনো ঘটনা না ঘটে থাকে কিংবা এরকম আতঙ্কে আমাদের যেন কাউকে না থাকতে হয়। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।